২রা জানুয়ারি শুক্রবার ক্যালেন্ডারের পাতায় দিনটি সাধারণ ছুটির দিন হলেও বাংলাদেশের রাজনীতির জন্য এটি ছিল একটি ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার, বিশেষ করে জামায়াতে ইসলামীর জন্য। সারা দেশ থেকে যে খবরগুলো আসছে তা কোনো স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়ার অংশ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রশাসন এক ঠান্ডা মাথার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে। হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল। কক্সবাজারের ভাগ্যনিখ্যাত সাবেক এমপি হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। গাইবান্ধার সুন্দরবাঞ্জের গণমানুষের নেতা অধ্যাপক মাজিদুর রহমানের আবেদনও বাতিল। কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেল এবং কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহিও বাদ পড়েছেন। বাতিলের কারণ হিসেবে কখনো মামলার জটিলতা, কখনো শিক্ষকতা পেশা, হলফনামার ভুল, আবার কখনো দ্বৈত নাগরিকত্বের অজুহাত দেওয়া হচ্ছে। অথচ একই সময়ে একই আইনের অধীনে বিএনপির ঋণখেলাপি প্রার্থীরাও দিব্যি বৈধতা পেয়ে যাচ্ছেন। প্রশাসনের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণ দেখে আজ একটি ভয়ঙ্কর প্রশ্ন জাগছে, নির্বাচন কি আদৌ হবে, নাকি দেশ ২০০৬ সালের মতো কোনো গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে? গাইবান্ধা ১, সুন্দরগঞ্জ। এটি জামায়াতের দুর্ভেদ্য ঘাঁটি। এখানকার প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ তিনি এমপিওভুক্ত কলেজে শিক্ষকতা করেন, অথচ তিনি নিয়ম মেনেই বা ছুটি নিয়ে নির্বাচনে এসেছেন। সামান্য অজুহাতে এমন একজন হেভিওয়েট প্রার্থীকে বাতিল করা হলো। কক্সবাজার ২, মহেশখালী ও কুতুবদিয়ার জনপ্রিয় নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হলো মামলা সংক্রান্ত জটিলতায়। মজার ব্যাপার হলো, সেই রাজনৈতিক মামলাগুলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলের। ২০০৮ সালেও তিনি এমপি হয়েছিলেন, অথচ এখন তাকে অযোগ্য ঘোষণা করা হলো। কুমিল্লা ৩ ও কুড়িগ্রাম ৩, ইউসুফ সোহেলের হলফনামায় তথ্য অপূর্ণ থাকার অভিযোগ এবং সালেহির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে। মুদ্রার উল্টোপিঠ দেখলে দেখা যায়, কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল্লাহ হাসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও মাত্র ১০ মিনিটের ব্যবধানে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ তুলেছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে এবং তথ্য গোপন করার পরও তাদের প্রার্থীদের ছাড় দিচ্ছে। জামায়াতের বেলায় প্রশাসন দেখাচ্ছে জিরো টলারেন্স, আর অন্যদের বেলায় চরম উদারতা। কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিক্রিয়া। যখন প্রার্থীরা রিটার্নিং অফিসারের দ্বারে দ্বারে ঘুরছেন, তখন কেন্দ্রীয় নেতারা এসি রুমে বসে ইনডোর প্রোগ্রাম করছেন বা তাত্ত্বিক ইন্টারভিউ দিচ্ছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না যে দেশে কোনো সংকট চলছে। প্রশাসনের এই নগ্ন পক্ষপাতিত্বের বিরুদ্ধে কোনো জোরালো প্রেস ব্রিফিং বা নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি দেখা যাচ্ছে না। নেতারা হয়তো ভাবছেন আপিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মাঠের কর্মীদের রক্তক্ষরণ তারা অনুভব করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াত এনসিপি আর এবি পার্টিকে জোটে নিল। এর ফলে জামায়াতের দীর্ঘদিনের গুছিয়ে আনা আসনগুলো ছেড়ে দিতে হলো এনসিপির অপরিচিত প্রার্থীদের। এর প্রভাব হলো মারাত্মক। এনসিপির অনেক নেতা এখন জামায়াতকে গালি দিচ্ছেন, এমনকি এবি পার্টির নেতারাও দমভক্তি করে বলছেন যে জামায়াত তাদের সাহায্য করতে বাধ্য। লিয়াকত আলী ভুইয়ার মতো জনপ্রিয় নেতাকে কোরবানি দিয়ে ফেনী ২ আসনটি ছেড়ে দেওয়া হলো, যেখানে জামায়াতের জয় নিশ্চিত ছিল। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও জামায়াতের আমির বা সেক্রেটারির আসনে প্রার্থী দিয়ে জামায়াতকে কোণঠাসা করার চেষ্টা করছে। পরিস্থিতি দেখে ২০০৬ সালের কথা মনে পড়ে যাচ্ছে। সেবারও হোসেইন মোহাম্মদ এরশাদের মনোনয়ন বাতিলের মধ্যে দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছিল, যা 111 ডেকে এনেছিল। ২০২৪ সালে এসে কি আমরা একই চিত্রনাট্য দেখছি? হামিদুর রহমান আজাদ বা মাজেদুর রহমানের মতো প্রার্থীদের বাতিল করা কি জামায়াতকে রাস্তায় নামানোর উস্কানি? কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ, দেয়ালের লিখন পড়ুন। প্রশাসন আপনাদের সাথে ফেয়ার প্লে করছে না। যদি ভাবেন আপিলে সব ফিরে পাবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এখনই সমন্বিত উদ্যোগ এবং কর্মীদের পাশে না দাঁড়ালে এই নির্বাচন আপনাদের জন্য এক বড় বিপর্যয় বয়ে আনবে। আপনার কি মতামত জানান কমেন্টের মাধ্যমে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।